চক্রান্ত করে বিদ্যাকে পুলিশের হাতে তুলে দেয় রাজদীপ চ্যাটার্জি ও কাশ্যপ ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে থানা থেকে বিদ্যাকে ছাড়িয়ে আনে রীতের মা ও কাকা। এরপরে বাড়িতে এনে ফুলসজ্জার জন্য তাদের আয়োজন করে দেয়। আর রীত ও বিদ্যাকে সুন্দর করে সাজিয়ে দেয় রীতের মা বলতে থাকে, আমি আমার বৌমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি রীত। আমি তোকে আমার বৌমাকে তোর হাতে তুলে দিলাম, তুই কিন্তু আমার বৌমার কোনো ক্ষতি হতে দিবি না। ওকে তো সব হায়নার মতো নজর করে রেখেছে তোর বাবা, ওই কাশ্যপ ব্যানার্জি, সবাই মিলে কিন্তু ওর ক্ষতি করার চেষ্টা করবে। তুই কিন্তু আমার বৌমাকে কখনো কখনো কোনো বিপদে পড়তে দিবি না, সবসময় ওর পাশেই থাকবি। তখন রীত বলতে থাকে, ঠিক আছে মম, তুমি চিন্তা করো না, বিদ্যার কোনো ক্ষতি হতে দিব না। আমি যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ আমি কিছুতেই বিদ্যার ক্ষতি হতে দিব না, তুমি একদম চিন্তা করো না। তখন দেখা যায় রীতের মা বলতে থাকে, ঠিক আছে, তোর ভরসায় কিন্তু আমি রেখে যাচ্ছি, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওকে যেন কেউ কোনো বিপদে ফেলতে না পারে। ওকে কিন্তু তোর বাবারা মারার জন্য হয়তো বা গুন্ডা ফিট করবে, কিন্তু তুই কিন্তু সবসময় বিদ্যাকে রক্ষা করবি। আর বিদ্যা, তোমাকেও বলছি, তুমি কিন্তু সব জিনিসে সব কাজে আমার ছেলেটাকে পাশে নিও, আমার ছেলেটাকে কখনো ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। তখন তখন দেখা যায় রীতের মার কথা শুনে বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে, কখনো কখনো দূরে সরিয়ে দেব না। তখন দেখা যায় বিদ্যাকে রীতের মা বলতে থাকে, শোনো মা, আজকের এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক স্পেশাল। অনেক মেয়ে এই দিনটা নিয়ে অনেক কিছু ভেবে থাকে, সব মেয়ে এরকম এই দিনটার জন্য অপেক্ষা করে, তেমন দিন তুমিও পেয়েছো। এই দিনটা নষ্ট হতে দিও না, আমার ছেলেটাকে আগলে রেখো, আমার ছেলেটাকে সুখ দিও। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, ঠিক আছে। এরপরে দেখা যায় রূপ ও রীতের মা সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই রীত বলতে থাকে, কি হলো বিদ্যা, তুমি 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 এরকম করছো কেন? তখন বিদ্যা বলতে থাকে, আপনি কি ভেবেছেন আমি আপনার সঙ্গে ফুলসজ্জা করবো? তা এটা হবে না। এরপরে দেখা যায় বিদ্যার ফোনে একটি ফোন আসে, আর তখন বিদ্যা ফোন রিসিভ করলে ওপাশ থেকে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তোমাকে ফাঁসানো হবে বিদ্যা, তোমাকে ফাঁসিয়ে দেব, আজকে রাতে নিপুণকে মেরে দেব, আর বলবো যে তোমার গুলিতেই নিপুণ মরেছে। তোমাকে তো আমি কিছুতেই কিছুতেই পিসিসিআই কলেজটা বাঁচাতে দেব না, আর তোমাকে খোলা আকাশের নিচে ঘুরতে দেব না। তোমাকে আমি কি করি তুমি এবার দেখে নাও। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, এই একাডেমিটা তৈরি করার জন্য হাজার হাজার প্রফেসরকে আমি মাটির নিচে মিশিয়ে দিতে পারি, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। কিন্তু কিন্তু আমার এই একাডেমিটা তৈরি করতেই হবে। একাডেমিটা আমি কিছুতেই তৈরি করা বন্ধ করতে পারবো না। একাডেমিটা আমাকে অবশ্যই তৈরি করতে হবে। তখন বিদ্যা বলতে থাকে, ছি, আপনার লজ্জা করে না? আপনি টাকার জন্য 100 জন মানুষও কোরবানি দিতে পারেন? ছি, আপনার লজ্জা করা উচিত। এভাবে কথা বলছেন যে মনে হচ্ছে প্রফেসররা আপনার বাপের ঘরের সম্পত্তি। এই বলে ফোনটা কেটে দিলে রাজরিত বলতে থাকে, কি হয়েছে বিদ্যা, তুমি এতটা বিভ্রান্ত হয়ে আছো তো কেন? আর কি ফোন করেছিল, কি বললো? তখন বিদ্যা বলতে থাকে, আমার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তখন রিত বলতে থাকে, এসব কি বলছো, আজ তো আমাদের ফুলসজ্জা, তুমি কোথায় বেরোবে? তখন তখন বিদ্যা বলতে থাকে, আমাদের মতো বেবিদের কোনো কোনো ফুলসজ্জা হয় না, আমাকে এখন বেরোতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে বিদ্যা বেরিয়ে গিয়ে হসপিটালে চলে আসে। আর তখন দেখা যায় বিদ্যা চলে এসে নিপুণের ক্যাবিনে ঢুকে দেখে নিপুণ একদম ঠিক আছে। এরপরে শ্রাবণ গুন্ডাপান্ডা নিয়ে হসপিটালে ঢুকে পড়ে, আর নার্সকে বলতে থাকে, নিপুণ মল্লিক কোন ক্যাবিনে আছে? তখন নার্স বলতে না চাইলে তখন শ্রাবণ নার্সকে রিভলভার দেখিয়ে ভয় দেখাতে থাকে, আর বলতে থাকে, যদি আপনি না বলেন তবে কিন্তু শুট করে দেব, সবটা সত্যি সত্যি বলুন, আর নিপুণ মল্লিকের ক্যাবিন কোনটা সেটাও আমাকে বলুন। তখন তখন নার্স ভয় পেয়ে বলে দিলে তখন শ্রাবণ সেখানে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় আগে থেকে বিদ্যা সেখানে হাজির। এরপরে বিদ্যাকে দেখে অবাক হয়ে যায় শ্রাবণ বলতে থাকে, তুই এখানে কি করছিস? তোকে কে বললো এখানে আসতে? আর তুই এত তাড়াতাড়ি এখানে কি করেই বা এলি? তখন তখন বিদ্যা বলতে থাকে, আমার সামনে আমাকে ফাঁসানোর জন্য তোরা ওকে মেরে দিবি, তাই আমি সই দেব? সেটা আমি মেনে নেব? কিছুতেই মেনে নেব না। দেখি কি করে তুই নিপুণকে মারিস। তুই নিপুণকে মারতে এসেছিস তো কিছুতেই পারবি না। তখন দেখা যায়
বিদ্যা ও শ্রাবণ দুজনে কথা বলছে, তার মধ্যেই কেউ একজন নিপুণকে শুট করে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় ঠিক সেই মুহূর্তেই রাজদীপ চ্যাটার্জি সেখানে অফিসার নিয়ে হাজির হয় আর বলতে থাকে, এই দেখুন বিদ্যা, বিদ্যা নিজের কেসটা ঢাকতে বিদ্যা এই ছেলেটাকে শুট করে দিয়েছে, ওকে মেরে ফেলেছে। এটা দেখে এটা দেখে বিদ্যা বিদ্যা কাঁদতে থাকে আর বলতে থাকে, পুরোটাই চক্রান্ত, বিশ্বাস করুন, আমি ওকে মারিনি, কেউ ওকে মেরে দিয়েছে। আমি মারিনি ওকে, ওকে তো শ্রাবণ মারতে এসেছিল, তাই আমি শ্রাবণকে আটকাচ্ছিলাম। হঠাৎই কেউ একজন কোথা থেকে শুট করলো আমি বুঝতে পারছি না, বিশ্বাস করুন বড়বাবু, আমি এসবের কিছুই জানি না। তখন তখন বড়বাবু বলতে থাকে, বিদ্যা, এখন তো আমার করার কিছুই থাকবে না, আমি তো যেটুকু করার করে দিয়েছিলাম, কিন্তু আপনি এখানে এসে তো ভুল করেছেন। এখানে এসেছেন আমি জানি যে এটা চক্রান্ত করা হয়েছে, ওরা কিছু একটা করেছে, কিন্তু কিন্তু এখানে আপনি আছেন, আপনাকে তো অবশ্যই ব্লেম দেওয়া হবে। তখন তখন বিদ্যা বলতে থাকে, এখন আমি কি করব? ঠিক তখনই রীত এসে বলতে থাকে, বিদ্যা, আমি বিশ্বাস করি না যে তুমি এটা করেছো, কারণ কারণ আমি আমার ড্যাডকে চিনি, আর আর তোমাকে আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি বিদ্যা, তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, কিন্তু আমি কখনো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবো না। আমি তোমার জন্য সারাটি জীবন অপেক্ষা করব, তুমি চিন্তা করো না বিদ্যা, সবটা ঠিকঠাক হয়ে যাবে। আমি বড় লরিয়ার অ্যাপয়েন্ট করব, আমি তোমাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। তখন তখন বড়বাবু বলতে থাকে, প্রফেসর বিবি, আপনি চিন্তা করবেন না, আমি সব রকমের হেল্প করব আপনাকে, আমি সব দিক থেকে হেল্প করব। আর এই এই ও রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি, এদের মুখোশও খুলে দেব, আমরা সবাই মিলে এদের মুখোশ খুলে দেব। তখন বিদ্যা কাঁদতে থাকে আর বলতে থাকে, এটা এটা মোটেও ঠিক হলো না মিস্টার রাজদীপ চ্যাটার্জি, এটা এটা আপনি ঠিক করলেন না। এভাবে এভাবে আমাকে ফাঁসিয়ে কি ভেবেছেন কলেজটা ভেঙে গুড়িয়ে দেবেন? কিছুতেই পারবেন না, আপনি কলেজের একটা ইটও খসাতে পারবেন না, আমি এটা বলে দিলাম। ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জি এসে বলতে থাকে, কি পারি আর কি না পারি সেটা আমরাই বুঝে নেব, তোমাকে বুঝতে হবে না। তুমি এখন জেলে গিয়ে বসে থাকো, জেলে গিয়ে জেল খাটো, তোমাকে আর দেখো জেল থেকে বেরোতে দিই কিনা। তোমাকে ওখানে আটকে রাখার জন্য যা যা করতে হয় আমরা আমরা করব, যত টাকা খরচ করতে হয় আমরা করব। তখন তখন বড়বাবু বলতে থাকে, এই কেসটা আমার আন্ডারে, তাই আপনারা যেটা ভাবছেন যে টাকা খাইয়ে কেসটা ধামাচাপা দেবেন, এটা কিন্তু হবে না। কারণ কারণ আমি সেরকম মানুষই নয়, আমি আমি কোনো টাকা খাই না, আমি আর সব পুলিশ অফিসারদের মতো নয়। তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আপনি না করলে তাই কি হবে, ওপর মহলে টাকা দেব, ওপর মহলে টাকা দিয়ে সবটা মিটমাট করে নেব। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমার তোমাকে দেখে লজ্জা হচ্ছে, তোমাকে দেখে করুণা হচ্ছে, তুমি যে আমার বাবা এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। ছি, তুমি তোমার মেয়ের বিরুদ্ধে এভাবে কথা বলছো? তোমার মেয়েকে তুমি জেল খাটাবে বলে টাকা দেবে? তোমাকে দেখে এখন আমার সত্যি ঘৃণা হচ্ছে, আমার আমার অনেক ঘৃণা হচ্ছে। আমি আমি কেন কেন এই পৃথিবীতে যখন আমার মা চলে গিয়েছিল, তখন কেন আমি চলে যাইনি? তোমার মতো একটি কুলাঙ্গার বাবার ঘরে কেন আমাকে আমার মা রেখে গিয়েছিল, এটাই তো আমি বুঝতে পারছি না। তখন তখন কাশ্যপ ব্যানার্জি রেগে যায় আর বলতে থাকে, বিদ্যা, মুখ সামলে কথা বলো, এসব কি বলছো তুমি? এসব এসব কি ভাষা? তখন তখন বিদ্যা বলতে থাকে, আমি যা বলছি একদম ঠিক বলছি, আমি তো কোনো ভুল বলিনি। তুমি কেমন বাবা, যে বাবা কিনা তার মেয়ের বিরুদ্ধেই কেস করে, যে বাবা কিনা তার মেয়েকে ফাঁসাতে টাকা দিতে চায়? তুমি কেমন বাবা? তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে। তখন তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি যাই বলো না কেন, আমি আমি তোমার কথায় ভিজবো না, আমি তোমার কথায় কোনো কিছুই করবো না। তোমাকে আমাদের এই একাডেমিটা তৈরি করতেই হবে, একাডেমিটা তৈরির পথে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো, তাই তোমাকে তো বলি দিতেই হবে। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আচ্ছা বাবা, আমার জায়গায় যদি ফাগুন থাকতো, তুমি কি এরকম করতে পারতে? তখন তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমার বিজনেসের ক্ষেত্রে আমি কাউকে তোয়াক্কা করি না, এখানে যদি ফাগুন থাকতো তবে আমি ফাগুনকেও ঠিক এই কাজটাই করতাম। তখন তখন বিদ্যা বলতে থাকে, কেন, ফাগুন তো তোমার মেয়ে, ফাগুনকে তো তুমি ভালোবাসো। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি বিদ্যা বড়, তারপরেও তুমি আমার মেয়ে হতে পারোনি, তবে তবে ফাগুন কি করে আমার মেয়ে হবে বলো? আমি টাকার কাছে সবকিছু ভুলে যেতে পারি, আমার এই বিজনেসটা দাঁড় করাতেই হবে, এর জন্য যাকে খুশি তাকে বলে দিতে রাজি আছি আমি, যে সামনে আসবে আমি তাকে তাকে সরিয়ে দেব।